হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নলেজ হোম। আজকের এই ক্লাসে আমরা ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ 25টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। এখানে যে চারটে অপশানস রয়েছে, এই চারটি অপশানস আলোচনা করব, তাই ভিডিওটি একটু বড় হতে পারে। সো ধৈর্য ধরে পুরো ক্লাসটি দেখো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক করবে। আর প্রতিটি কোশ্চেনে প্রিভিয়াস ইয়ারের এবং বারবার এসেছে, আর প্রিভিয়াস ইয়ারে আবারও আসবে। সেন্ট্রালের পরীক্ষা হোক অথবা আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা হোক, কোশ্চেনগুলি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। সো ক্লাসটি শুরু করছি। প্রথম কোশ্চেন আছে যে ভারতের নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস পালন করেন 26শে জানুয়ারি, 25শে মার্চ, 25শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি। নির্বাচন কমিশন অর্থাৎ ইলেকশন কমিশন ইসি, প্রথমে বলি যে এটা হচ্ছে ইলেকশন কমিশন ভারতের আর্টিকেল 324-এ আছে, ঠিক আছে। আর ইলেকশন কমিশন ভারতবর্ষে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়াতে 1950 সালের 25শে জানুয়ারি তৈরি হয়। তো এই 25শে জানুয়ারি দিনটিকে স্মরণে রাখার জন্য প্রতি বছর 2011 সাল থেকে প্রতি বছর এই 25শে জানুয়ারি দিনটিকে ন্যাশনাল ভোটার্স ডে হিসেবে পালন করা হয়, ঠিক আছে। তো এখানে অপশান রয়েছে 26শে জানুয়ারি, 25শে মার্চ, 25শে জানুয়ারি আর 1 ফেব্রুয়ারি। এখানে অ্যান্সার হবে 25শে জানুয়ারি। আর এখানে 26শে জানুয়ারি এটা আমরা জানি যে এটা রিপাবলিক ডে, ঠিক আছে। আর 26শে জানুয়ারি থেকে আমাদের কনস্টিটিউশনের কার্যকারী শুরু হয়, অর্থাৎ কেম ইনটু ফোর্স 26 জানুয়ারি। আর ঠিক আছে, আর তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 25শে জানুয়ারি। পরের কোশ্চেন, রাজ্যসভার চেয়ারম্যান হলেন বিরোধী দলের নেতা, রাষ্ট্রপতির মনোনীত সদস্য, ভারতের উপরাষ্ট্রপতি, আর ডি আছে উপরাষ্ট্রপতির মনোনীত সদস্য। ভারতের রাজ্যসভার চেয়ারম্যান, ভারতের রাজ্যসভার চেয়ারম্যান হলেন ভাইস প্রেসিডেন্ট। আর্টিকেল 63-তে বলা হয়েছে যে ইন্ডিয়ার একটি ভাইস প্রেসিডেন্ট থাকবেন, ঠিক আছে। আর এটা অ্যান্সার রাজ্যসভার চেয়ারম্যান। এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ রিসেন্টলি আমাদের ভাইস প্রেসিডেন্টের ইলেকশন হয়েছে। তো নতুন ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন আমাদের জগদীপ ধনখড়, আর এর আগে ছিলেন ভেঙ্কাইয়া নাইডু। আর জগদীপ ধনখড় ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগে আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নর মানে রাজ্যপাল ছিলেন। বর্তমান ইনি হলেন ভাইস প্রেসিডেন্ট, আর এটার আর্টিকেল হচ্ছে 63 নম্বর, ঠিক আছে। আর বিরোধী দলের নেতা, এখানে অ্যান্সার হবে উপরাষ্ট্রপতি। আর বিরোধী দলের নেতা এটা হচ্ছে কি, যে ধরুন কোনো একটা আমাদের লোকসভাতে ইলেকশন হচ্ছে, তাহলে লোকসভাতে বর্তমান সিট রয়েছে 543টা। কারণ দুটো আমাদের যে অ্যাংলো ইন্ডিয়ান প্রেসিডেন্ট, আমাদের ভারতের প্রেসিডেন্ট দুটো অ্যাংলো ইন্ডিয়ান নমিনেট করতেন, সেগুলো এখন বন্ধ হয়ে গেছে। 104 নাম্বার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা অ্যাবলিশ করা হয়েছে এই দুটি যে পদ ছিল। তাহলে বর্তমানে পদ রয়েছে আমাদের লোকসভাতে 543টি সিট রয়েছে, ঠিক আছে। এই 543টি সিটের মধ্যে যদি কোনো পার্টি 10% সিট পায়, মানে এখানে হচ্ছে 54 অথবা 55, এতগুলো সিট পায় 54 বা 55টি, তাহলে সেই পার্টির যে লিডার, অর্থাৎ অপোজিশন পার্টির যে লিডার, উনি হচ্ছেন পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান, মানে ওই বিরোধী দলের নেতা। বর্তমানে বিরোধী দলের নেতা হচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী, আর এটি সিলেক্ট করেন কে? স্পিকার। তাহলে অপোজিশন পার্টি থেকে স্পিকার সিলেক্ট করেন কাকে? প্যাক, অর্থাৎ পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান অথবা বিরোধী দলের নেতা, ঠিক আছে। 26/11/1949 তারিখে যখন ভারতীয় সংবিধান লেখার কাজ শেষ হয়, তখন নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত ছিল না? 26শে নভেম্বর। প্রথমে বলি যে 26শে নভেম্বর দিনটিকে বলা হয় আমাদের সংবিধান দিবস, কনস্টিটিউশনাল ডে, সংবিধান দিবস। আর 26শে নভেম্বর 1949
26 নভেম্বর এখানে আমাদের কনস্টিটিউশনটা কি করা হয়েছিল, অ্যাডপ্ট করা হয়েছিল। কে অ্যাডপ্ট করেছিল? আমাদের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হয়েছিল 1946 সালে, এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাডপ্ট করেছিল আমাদের এই কনস্টিটিউশনকে কবে, 1949 সালের 26 নভেম্বর। তো এই 26 নভেম্বর দিনটিকে আমাদের কনস্টিটিউশন ডে বলা হয় বা সংবিধান দিবস বলা হয়। এখানে কোশ্চেন আছে যে 26/11/1949 তারিখে যখন ভারতীয় সংবিধান লেখার কাজ শেষ হয় তখন নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত ছিল না? এখানে অ্যান্সার হবে মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিজ। তাহলে এটি অন্তর্ভুক্ত ছিল না। এই ফান্ডামেন্টাল ডিউটিজ 1976 সালের 42তম সংশোধনের দ্বারা এটা আমাদের অ্যাড করা হয়েছে আমাদের কনস্টিটিউশন বা আমাদের সংবিধানে। ঠিক আছে, বর্তমানে মোট 11টা ফান্ডামেন্টাল ডিউটিজ রয়েছে। আর হ্যাঁ, আর মৌলিক অধিকার, এখানে একটা বলতে ভুলে গেলাম যে মৌলিক কর্তব্য আমাদের ইউএসএসআর অর্থাৎ বর্তমানে রাশিয়ার থেকে এটা অ্যাডপ্ট করা হয়েছে। আর মৌলিক অধিকার এটা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এখান থেকে আমরা অ্যাডপ্ট করেছি, এটা প্রথম থেকেই ছিল। আর বর্তমানে মৌলিক অধিকার রয়েছে 6টা। ঠিক আছে, এখানে আসছে রাষ্ট্রপতি। এখানে রাষ্ট্রপতি থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। রাষ্ট্রপতির যে পার্ডনিং ক্ষমতা অর্থাৎ ক্ষমা করে দেওয়ার ক্ষমতা, সেখানে হচ্ছে আর্টিকেল 72, এর দ্বারা প্রেসিডেন্ট ক্ষমা করেন। আর ইমপিচমেন্ট, রাষ্ট্রপতিকে যে ইমপিচমেন্ট করা হয় সেটা হচ্ছে আর্টিকেল 61, 61 নম্বর আর্টিকেল দ্বারা রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা হয়। তারপরে অপশানে আছে যে জরুরি শাসন অবস্থা। জরুরি শাসন অবস্থা অর্থাৎ হচ্ছে এমার্জেন্সি। একটু মুছে নিই। এমার্জেন্সি আমাদের তিনটে এমার্জেন্সি আছে আমাদের দেশে। তো একটা হচ্ছে আর্টিকেল 352, সেকেন্ড হচ্ছে আর্টিকেল 356, থার্ড হচ্ছে আর্টিকেল 360। আর 352তে রয়েছে ন্যাশনাল এমার্জেন্সি, 356তে রয়েছে স্টেট এমার্জেন্সি অর্থাৎ রাজ্য এমার্জেন্সি, আর এটাকে প্রেসিডেন্ট রুলও বলা হয়। আর 360 রয়েছে ফিনান্সিয়াল এমার্জেন্সি অর্থাৎ আর্থিক জরুরি অবস্থা। আর এখানে মনে রাখার সহজ উপায় হচ্ছে যে প্রতি ক্ষেত্রে 4 ডিফারেন্স রয়েছে। তাহলে আর্টিকেল 352 ন্যাশনাল এমার্জেন্সি, আর্টিকেল 356 স্টেট এমার্জেন্সি এবং আর্টিকেল 360 ফিনান্সিয়াল এমার্জেন্সি। ওকে, ঠিক আছে। পরের কোশ্চেন, এখানে অ্যান্সার হচ্ছে মৌলিক কর্তব্য। পরের কোশ্চেন, পার্লামেন্টে অর্থবিল অনুমোদনের জন্য নিম্নলিখিত কোনটি অপরিহার্য নয়? কোনটি অপরিহার্য নয়? পার্লামেন্টে অর্থবিল মানি বিল, তার মানে মানি বিল, এর আর্টিকেল হচ্ছে আর্টিকেল 110। তো মানি বিল লোকসভাতে করা হয়, আনা হয়। আর লোকসভাতে আনার আগে আমাদের প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতির পারমিশন নিতে হয়, অনুমোদন নিতে হয় প্রেসিডেন্টের, তারপর লোকসভাতে আসে। আর দেন লোকসভার পর রাজ্যসভাতে যায়। আর রাজ্যসভা যদি কোনো ড্রাফট করতে বলে অথবা কোনো যদি রিকমেন্ডেশন করে, তো সেই রিকমেন্ডেশন লোকসভা ইচ্ছা করলে চেঞ্জ করতেও পারে অথবা নাও চেঞ্জ করতে পারে। মানে এখানে লোকসভা হচ্ছে স্বাধীন আর কি। আর রাজ্যসভার কাছে দিন থাকে, 14 দিন সময় থাকে। তো রাজ্যসভা সেই ক্ষেত্রে লোকসভা সেই ক্ষেত্রে রাজ্যসভার রিকমেন্ডেশন মানতে পারে আবার নাও মানতে পারে, সেটা এদের উপর নির্ভর করছে। তো এখানে অ্যান্সার হচ্ছে যে রাজ্যসভার অনুমোদন না নিলেও চলবে, নিলেও চলবে। তো অপরিহার্য নয়, লোকসভার অনুমোদন অবশ্যই লোকসভাতে আসে, অর্থমন্ত্রীর অনুমোদন উপরে কোনোটি নয়। এখানে অ্যান্সার হবে অপশন সি। আইন শৃঙ্খলা কোন তালিকার অন্তর্ভুক্ত? আইন শৃঙ্খলা তার মানে হচ্ছে ল অ্যান্ড অর্ডার হচ্ছে স্টেট লিস্ট অর্থাৎ রাজ্য তালিকাভুক্ত। এখানে বলে দিই যে আমাদের টোটাল 12টা
তফসিল বা শিডিউল রয়েছে। তো এর মধ্যে 7 নাম্বার যে শিডিউল, সেখানে ক্ষমতা বন্টন করা হয়েছে, মানে ভাগ করা হয়েছে পাওয়ারের। কার কার মধ্যে ভাগ করা হয়েছে? কিছু রয়েছে কেন্দ্রের কাছে, কিছু রয়েছে স্টেটের কাছে, আর কিছু রয়েছে দুজনের কাছেই। তো কেন্দ্রে রয়েছে, এটাকে সেন্ট্রাল লিস্ট বলা হয় অথবা কেন্দ্রীয় তালিকা বলা হয়। এটাকে বলা হয় রাজ্য তালিকা অথবা স্টেট লিস্ট। আর এটা হচ্ছে কনকারেন্ট লিস্ট অথবা যুগ্ম তালিকা। তো এখানে কেন্দ্রীয় তালিকাতে রয়েছে, সেন্ট্রাল লিস্টে রয়েছে বর্তমানে 100টা সাবজেক্ট, আর স্টেট লিস্টে বর্তমানে রয়েছে 61টা সাবজেক্ট, আর কনকারেন্ট লিস্টে বর্তমানে রয়েছে 52টা সাবজেক্ট। 1976 সালে এর আগে স্টেট লিস্টে ছিল 66টা সাবজেক্ট। তো 1976 সালে 5টা সাবজেক্ট কনকারেন্ট লিস্টে আনা হয়। তার জন্য বর্তমানে 61টা সাবজেক্ট রয়েছে কোথায়? রাজ্য তালিকায়। ঠিক আছে, এখানে এটাই হচ্ছে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে যে আইন শৃঙ্খলা রাজ্য তালিকার মধ্যে রয়েছে। ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক হলেন? ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক কে? এই কোয়েশ্চেনটা একটু সহজ আছে। ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক হলেন আমাদের রাষ্ট্রপতি, আর প্রাইম মিনিস্টার হচ্ছেন 2 নম্বর নাগরিক, আর স্পিকার অর্থাৎ লোকসভার স্পিকার আর সুপ্রিম কোর্টের বিচারপতি, এরা দুজনে হচ্ছেন আমাদের ভারতের 6 নম্বর নাগরিক। তো রাষ্ট্রপতি হচ্ছে 1 নম্বর নাগরিক। ঠিক আছে, পরের কোয়েশ্চেন আসি। ভারতের পঞ্চায়েত ব্যবস্থা 1 স্তরীয়, 2 স্তরীয়, 3 স্তরীয়, 4 স্তরীয়। এটা একটু বুঝিয়ে বলি যে পঞ্চায়েত ব্যবস্থা বা পঞ্চায়েত রাজ আমাদের কনস্টিটিউশনে 1992 সালে 73তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, তাতে যুক্ত হয়েছে। আরেকটা 1992 সালে 74তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এড করা হয়েছিল, সেটা হচ্ছে মিউনিসিপ্যালিটি। ঠিক আছে, তো এটা পরীক্ষাতে আসে, খুবই ইম্পর্টেন্ট। তো এখানে কোশ্চেন ছিল যে আমাদের পঞ্চায়েত ব্যবস্থাটা স্তর কটা? আমাদের পঞ্চায়েত ব্যবস্থার 3টে স্তর। তো এই 3টে স্তরে রিকমেন্ডেশন দিয়েছিলেন আমাদের বলবন্ত রায় মেহতা কমিটি। 1957 সালে রিকমেন্ডেশন রিপোর্ট দিয়েছিলেন, আর সেই রিপোর্ট অনুযায়ী 1972 সালের 73তম অ্যামেন্ডমেন্টে এটা গ্রহণ করা হয়। আর এই আমাদের ভারতবর্ষের একটা কোশ্চেন আছে যে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা কে ইমপ্লিমেন্ট করেছিল, কোন রাজ্য? তো রাজস্থানের নাগর ডিস্ট্রিক্ট 2রা অক্টোবর 1959 সালে অ্যাডপ্ট করা হয়েছিল। মানে তখন আমাদের কনস্টিটিউশনে আসেনি, কিন্তু তার আগে রাজস্থান পঞ্চায়েত রাজ ব্যবস্থাটা অ্যাডপ্ট করেছিল। সেকেন্ড করেছিল অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ সেকেন্ড, রাজস্থান প্রথম। আর আরেকটা পঞ্চায়েতের আমাদের দ্বিস্তরীয় পঞ্চায়েতের কথা বলা হয়েছে, এটি দিয়েছিলেন আমাদের অশোক মেহতা কমিটি। 1978 সালে রিপোর্ট দিয়েছিলেন, কিন্তু আমাদের কনস্টিটিউশন নিচে কোনটা? 3 স্তরীয়টা, যেটা দিয়েছিলেন বলবন্ত রায় মেহতা কমিটি। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে যে আমার ভারতের পঞ্চায়েত ব্যবস্থা 3 স্তরীয়। আর এটি কবে এসেছে আমাদের কনস্টিটিউশনে? 73তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992, আর 74তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 মিউনিসিপ্যালিটি। এই দুটো পরীক্ষায় অনেকবার এসেছে, তো যদি পারো লিখে রেখো। ঠিক আছে, পরের কোয়েশ্চেন। ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? অস্পৃশ্যতা দূরীকরণ তার মানে হচ্ছে আনটাচেবিলিটি। আর্টিকেল 17। এখানে অ্যান্সার হবে আর্টিকেল 17। ঠিক আছে, আর্টিকেল 17-এর আন্ডারে বলা হয়েছে যে অস্পৃশ্যতা দূর করতে হবে। আর এখানে বাকি অপশানগুলো রয়েছে আর্টিকেল বা ধারা 16, ধারা 18, ধারা 15।
ধারা 15-তে বলা হয়েছে যে ধর্ম ধর্ম বর্ণ জাতি লিঙ্গ আর প্লেস অফ বার্থ অর্থাৎ জন্মের স্থান, এই 5টি জিনিস নিয়ে কোনো ভেদাভেদ করা চলবে না। ধর্ম যাই হোক, বর্ণ যাই হোক, জাতি মানুষের যাই হোক, লিঙ্গ যাই হোক, স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ বা জন্মের স্থান যাই হোক, এগুলো নিয়ে কোনো ভেদাভেদ করা চলবে না। আর্টিকেল 16-তে বলেছে ইকুয়াল অপরচুনিটি, ঠিক আছে, মানে প্রত্যেকটা আমাদের দেশের মানুষকে সমান সুযোগ দেওয়া হবে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে। যেমন ধর্ম বর্ণ জাতি লিঙ্গ জন্মের স্থান অবশ্যই রয়েছে এবং বংশ, এই 6টা জিনিস নিয়ে কোনো ডিসক্রিমিনেশন অর্থাৎ ভেদাভেদ করা চলবে না। আর 18-তে রয়েছে টাইটেলস। টাইটেলস বলতে কি, এই যে রাজা মহারাজা আগে ছিল সেগুলো অ্যাবলিশ করা হয়েছে। এখানে আমাদের ডিবেট তৈরি হয়েছিল যে আমাদের যে ভারতরত্ন দেওয়া হয়, পদ্মভূষণ দেওয়া হয় বা পদ্মবিভূষণ দেওয়া হয়, তাহলে এগুলো তো আমাদের আর্টিকেল 18কে ভায়োলেট করছে, মানে মানছে না আর্টিকেল 18। কিন্তু সুপ্রিম কোর্ট এখানে রায় দেয় যে এই যে ভারতরত্ন কিংবা পদ্মভূষণ বা পদ্মবিভূষণ দেওয়া হয়, এগুলো কিন্তু টাইটেল নয়, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে অ্যাওয়ার্ড, মানে দেশের কোনো ভালো কাজ করার জন্য সম্মান জানানো হয়, যেটা হচ্ছে কি অ্যাওয়ার্ড বলা হয়। এটা কিন্তু কোনো টাইটেল নয়। টাইটেল কোনগুলো ছিল, রাজা মহারাজা, সেগুলো এখন আমাদের বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে এখানে অ্যান্সার হবে অস্পৃশ্যতা দূরীকরণ, আর্টিকেল 17। পরের কোশ্চেন আসছে, বাক স্বাধীনতা হলো একটি মৌলিক অধিকার, নির্দেশ নীতিভিত্তিক, রাজ্য বিধানসভার প্রণীত অধিকার, কোনোটিই নয়। বাক স্বাধীনতা হচ্ছে মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট, আর্টিকেল আন্ডার আর্টিকেল 19, মানে 19 নম্বর ধারায় যে মৌলিক অধিকারের 19 নম্বর ধারা রয়েছে, সেখানে বাক স্বাধীনতার কথা বলা হয়েছে। ঠিক আছে, এখানে একটু মুছে নিই। এখানে একটু বলে দিই যে আমাদের যে ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ মৌলিক অধিকার রয়েছে, ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ মৌলিক অধিকার, আর্টিকেল 12 থেকে 35, ঠিক আছে। আর টোটাল 6টা ফান্ডামেন্টাল রাইট রয়েছে। প্রথমে আছে সাম্যের অধিকার আছে 1 নম্বরে, রাইট টু ইকুয়ালিটি, ঠিক আছে, রাইট টু ইকুয়ালিটি, এটা হচ্ছে 14 থেকে 18 নম্বর আর্টিকেল। আর 2 নম্বরে আসছে স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম, 19 থেকে 22। 3 নম্বরে আসছে শোষণের বিরুদ্ধে অধিকার, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, 23-24। তারপরে আসছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, রাইট টু রিলিজিয়ান, এখানে হচ্ছে আর্টিকেল 25 থেকে আর্টিকেল 28। আর তারপরে আসছে সংস্কৃতি ও শিক্ষার অধিকার, 29, আর 30 সংস্কৃতি ও শিক্ষার অধিকার। আর 6 নম্বরে আসে সাংবিধানিক প্রতিকার অধিকার, কনস্টিটিউশনাল রিমিডিজ, যেটা হচ্ছে আর্টিকেল 32, ঠিক আছে। এর আন্ডারে সুপ্রিম কোর্টে ফান্ডামেন্টাল রাইট যদি আমাদের ক্ষুণ্ণ হয়, তাহলে এই আর্টিকেল 32-এর আন্ডারে আমরা সুপ্রিম কোর্টে কী করব, কেস করব, ঠিক আছে। আর আর্টিকেল 226-এর আন্ডারে ফান্ডামেন্টাল রাইট যদি হন হয়, তাহলে হাইকোর্ট, তাহলে হাইকোর্ট যাব আর্টিকেল 226-এর আন্ডারে, আর সুপ্রিম কোর্ট যাব আর্টিকেল 32-এর আন্ডারে। এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষাতে বারবার এসেছে এবং আসবে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে বাক স্বাধীনতা হলো একটি মৌলিক অধিকার। আর নির্দেশমূলক নীতি অর্থাৎ এটা হচ্ছে যে ডিপিএসপি, ডাইরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, আর্টিকেল 36 থেকে আর্টিকেল 51 পর্যন্ত। এগুলো যদি কেউ হনন করে তাহলে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যাওয়া যাবে না, ঠিক আছে। এগুলো আমরা যেতে পারি ফান্ডামেন্টাল রাইটের বিরুদ্ধে, মানে এটা জাস্টিসিয়েবল, এটা নন জাস্টিসিয়েবল, এর বিরুদ্ধে আমি কিন্তু যেতে পারবো না,
এর বিরুদ্ধে আমি যেতে পারি। এটা শুধু হচ্ছে একটা ডাইরেক্ট করা হয়েছে। পরের কোশ্চেন, ভারতীয় সংবিধান অনুযায়ী কৃষিক্ষেত্র হলো এগ্রিকালচার। এটা অবশ্যই অঙ্গরাজ্যের বিষয়। তার মানে কি, রাজ্য লিস্টে আছে। যে 3টা লিস্টের কথা বললাম তার মধ্যে কৃষিটার কথা রয়েছে অঙ্গরাজ্যে। তারপরে আসছে ভারতীয় সংবিধানের শীর্ষ হচ্ছেন আমাদের প্রেসিডেন্ট। ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা 6টা। এগুলো বললাম যে 6টা আছে। একটা এক্সট্রা জিনিস বলে দিই, টোটাল 7টা ছিল, ঠিক আছে, টোটাল 7টা ছিল। তো 1978 সালে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সংশোধনী আইন 44, এর আন্ডারে কি করা হয়েছে, রাইট টু প্রপার্টি, আর্টিকেল 31, রাইট টু প্রপার্টি অ্যাবলিশ করা হয়েছে, অর্থাৎ বন্ধ করা, ডিলিট করা হয়েছে। আর এটা বর্তমানে আছে লিগের রাইট আর্টিকেল 300A, এখানে আছে, যেটা 12 নাম্বার পার্ট। এটা বর্তমানে একটা লিগের রাইট, ফান্ডামেন্টাল রাইটই নেই। তাহলে বর্তমানে ফান্ডামেন্টাল রাইটের সংখ্যা 6টা, আর 1978 সালে আগে ছিল 7টা। পরের কোয়েশ্চেনে আসি, ভারতীয় সভার প্রথম সভাপতি কে ছিলেন? ভারতীয় সভার প্রথম সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। B.R. আম্বেদকর ছিলেন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান। আর আবুল কালাম আজাদ আমাদের ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার প্রথম এডুকেশন মিনিস্টার ছিলেন। ঠিক আছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি প্রথমে একটা আমাদের টেম্পোরারি প্রেসিডেন্ট করা হয়েছিল। সচ্চিদানন্দ সিনহাকে প্রথম, আমাদের যে অনেক এজ ছিল তার জন্য উনাকে প্রথম কী করা হয়েছিল, প্রেসিডেন্ট করা হয়েছিল টেম্পোরারি। তো তারপরে প্রেসিডেন্ট করা হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদকে। এখানে অ্যান্সার হবে রাজেন্দ্র প্রসাদ। তারপরের কোশ্চেন, নিম্নলিখিত কোনটি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত নয়? সাম্যের অধিকার, রাইট টু ইকুয়ালিটি, 14 থেকে 18। স্বাধীনতার অধিকার, 19 থেকে 22। শোষণের বিরুদ্ধে অধিকার, 23-24। আর যথেষ্টভাবে জীবিকা অর্জনের অধিকার, এটা কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার নয়। এখানে অ্যান্সার হবে এটা। ভুল বিবৃতিটি চিহ্নিত করো। কোনটা ভুল? রাষ্ট্রপতি ক্যাবিনেট মিটিংয়ে সভাপতিত্ব করেন। রাষ্ট্রপতি আনুপাতিক প্রতিনিধিত্ব দ্বারা নির্বাচিত হন। রাষ্ট্রপতি 5 বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন। রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট দ্বারা সরানো যেতে পারে। অপশন ডি, আর্টিকেল 61, ইমপিচমেন্ট দ্বারা প্রেসিডেন্টকে সরানো যেতে পারে। 5 বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন, সঠিক। রাষ্ট্রপতি আনুপাতিক প্রতিনিধিত্ব দ্বারা নির্বাচিত হন, এটাও সঠিক। রাষ্ট্রপতি ক্যাবিনেট মিটিংয়ে সভাপতিত্ব করেন, এটা ভুল। ক্যাবিনেট মিটিংয়ের হেড হচ্ছেন আমাদের PM। পরের কোশ্চেন, সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স। এখানে বলে রাখি যে সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট, সুপ্রিম কোর্টের 65 বছর অবসরপ্রাপ্ত, আর হাইকোর্টের হচ্ছে 62 বছর। ঠিক আছে, অথবা তাছাড়া রিজাইন দিয়েও কী করতে পারেন, মানে রিজাইন দিতে পারেন আর কি। আর তাছাড়া 65 বছর বা 62 বছর হলে অবসরপ্রাপ্ত হয়ে যান। সুপ্রিম কোর্ট 65 আর হাইকোর্ট 62। ঠিক আছে, পরের কোয়েশ্চেন, এখানে অ্যান্সার হবে সুপ্রিম কোর্টে বিচারকদের অবসরের বয়স হচ্ছে 65 বছর, আর 62 বছরটা হচ্ছে কার, হাইকোর্ট। পরের কোয়েশ্চেন, ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা এটির অন্তর্গত, শিক্ষা, এডুকেশন। তাহলে আমাদের যে 3টা 7 নাম্বার শিডিউলের যে ক্ষমতা ভাগ করা হয়েছে, তো তার মধ্যে যে এইখানে 66টা ছিল আগে, মানে এখানে বলতে এখানে রাজ্য লিস্টের কথা বলা হচ্ছে, রাজ্য তালিকা, বর্তমান আছে 61টা। তো এখানে যে বললাম যে 1976 সাল, 1976 সালে যে 42তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়েছিল, তাতে 5টা সাবজেক্ট
এই রাজ্য থেকে যুগ্ম তালিকা অর্থাৎ কনকারেন্ট লিস্টে আনা হয়েছিল। যুগ্ম তালিকা অর্থাৎ কনকারেন্ট লিস্টে আনা হয়েছিল 5টা সাবজেক্ট। 5টা সাবজেক্ট কী কী? তার মধ্যে রয়েছে এডুকেশন, যেটা রাজ্য ছিল, এখন কনকারেন্টে আছে। ফরেস্ট দুটো। সেকেন্ড হচ্ছে ওয়েট অ্যান্ড মেজার্স, ওয়েট অ্যান্ড মেজার্স। প্রোটেকশন অফ ওয়াইল্ড অ্যানিমেল অ্যান্ড বার্ড, প্রোটেকশন অফ বন্য যে প্রাণী রয়েছে আর পাখি রয়েছে তাদের প্রোটেকশন, 1 2 3 4টা হয়েছে। আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, জাস্টিসের অ্যাডমিনিস্ট্রেশনে। টোটাল 5টা আমাদের আনা হয়েছে রাজ্য লিস্ট থেকে কনকারেন্ট লিস্টে 1976 সালে 42তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা। পরের কোশ্চেন, যে ভারতের যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল কোন সালের আইন দ্বারা? ভারতীয় যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল 1935 গভর্নমেন্ট অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 সালে অনুযায়ী যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল। 1919 এটা কি জন্য ইম্পর্ট্যান্ট? এখানে 1919 সালে হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন 1919, আর রাওলাট অ্যাক্ট 1919, এই 3টায় পরীক্ষাতে আসে। জালিয়ানওয়ালাবাগ 1919 সালের 13 এপ্রিল হয়েছিল। আর 1909 মোরলে মিন্টো অ্যাক্ট 1909, এখানে মুসলিমদের জন্য আলাদা ভোটের মানে কোটা তৈরি করা হয়েছিল প্রথম। এটা পরীক্ষাতে বারবার আসে, ঠিক আছে। 1909 সালে মোরলে মিন্টো অ্যাক্ট অনুযায়ী। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে যে 1935। পরের কোয়েশ্চেন, একজন রাজ্যসভার সদস্যের পদে থাকার মেয়াদ, এখানে অ্যান্সার হবে 6 বছর। আমাদের যে পার্লামেন্টের কক্ষ, আমাদের পার্লামেন্ট দ্বিকক্ষ, আর্টিকেল 79 বলা হয়েছে। একটা হচ্ছে লোকসভা লোয়ার হাউস আর রাজ্যসভা মানে আপার হাউস। তো লোকসভা হচ্ছে 5 বছর আর রাজ্যসভা হচ্ছে 6 বছর, ঠিক আছে। পরের কোয়েশ্চেন, লোকসভার বিরোধী নেতা নিম্নলিখিতগুলির মধ্যে কার সমান কত মর্যাদা ভোগ করেন? মানে লোকসভার যে বিরোধী নেতা থাকেন তার ইকুইভ্যালেন্ট পাওয়ার মানে কার আছে আর কি। কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যপাল, উচ্চ ন্যায়ালয়ের বিচারক, উচ্চতম ন্যায়ালয়ের বিচারক। এখানে অ্যান্সার হবে কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী যা সুবিধা ভোগ করেন লোকসভার বিরোধী নেতা সেম সুবিধা ভোগ করেন। তাহলে এখানে অ্যান্সার হবে কেন্দ্রীয় মন্ত্রী। কত নাম্বার অ্যামেন্ডমেন্ট দ্বারা সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ ভারতীয় প্রস্তাবনা যুক্ত হয়? তো এখানে বলে রাখি যে ভারতীয় যে প্রস্তাবনা প্রিএম্বেল, তো 1976 সালের 42তম অ্যামেন্ডমেন্ট অনুযায়ী, এটা বারবার আসছে, এখান থেকে এটা কোশ্চেন কিন্তু প্রত্যেক বছর আসে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। তো এখানে সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি এই 3টা ওয়ার্ড বা সাবজেক্ট কী হচ্ছিল আমাদের প্রিএম্বেল অ্যাড হয়। তার মানে আমাদের প্রিএম্বেলকে অ্যামেন্ডমেন্ট করা যায়, যেহেতু অ্যামেন্ডমেন্ট করে এই 3টা ওখানে অ্যাড করা হয়েছে, সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি 42তম সংশোধনী আইন দ্বারা। তাহলে এখানে অ্যান্সার হবে 1976 42তম। আর 52 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985, এখানে অ্যান্টি ডিফেকশন ল আনা হয়েছিল। অ্যান্টি ডিফেকশন ল, যে কোনো পার্টির যদি কোনো নেতা এমএলএ বা এমপি যদি অন্য পার্টি চেঞ্জ করেন তাহলে তার ক্ষেত্রে এটি প্রযোজ্য হয়। আর 61তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1989, এখানে আমাদের ভোটার এজ মানে ভোট দেওয়ার বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়। আর 44তম বললাম, এটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষের ন্যাশনাল এমার্জেন্সি ইন্টারনাল ডিস্টারবেন্সের ক্ষেত্রে লাগানো হতো। অনেকগুলো কারণ ছিল ন্যাশনাল এমার্জেন্সির। এক্সটার্নাল ওয়ার ছিল, তার মধ্যে দেশের ভিতরে ছিল ইন্টারনাল
ডিস্টারবেন্স, তো সেটা 44তম অ্যামেন্ডমেন্ট 1978 সালে চেঞ্জ করে করা হয় আর্মড রেবেলিয়ন। মানে হচ্ছে যে আমাদের দেশের মধ্যে ইন্টারনাল যে ডিস্টার্ব, তাহলেই ন্যাশনাল এমার্জেন্সি লাগানো যাবে না। কি হতে হবে? অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ হতে হবে দেশের ভিতরে পাবলিকদের মধ্যে, যেখানে আর্মড রেবেলিয়ন দেখা যাবে, তাহলে ন্যাশনাল এমার্জেন্সি লাগানো যাবে। ঠিক আছে, তাহলে এগুলো সব ক্লিয়ার। পরের কোয়েশ্চেন, কত নাম্বার অ্যামেন্ডমেন্ট দ্বারা ভোট দেওয়ার বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়? এখানে বললাম যে এটা 61তম অ্যামেন্ডমেন্ট 1989 সালে 21 বছর থেকে 18 বছর করা হয়। 42তম অ্যামেন্ডমেন্ট এটা বলেছি, 44তম বললাম, 52তম অ্যামেন্ডমেন্ট অ্যান্টি ডিফেকশন ল। পরের কোশ্চেন, জাতীয় জরুরি অবস্থা কত নাম্বার ধারায় আছে? আমাদের জরুরি অবস্থা টোটাল 3টে রয়েছে, 352, 356 আর 360, 4 করে ডিফারেন্স। তো এটা রয়েছে ন্যাশনাল এমার্জেন্সি, জাতীয় জরুরি অবস্থা। এটা হচ্ছে স্টেট এমার্জেন্সি, মানে প্রেসিডেন্ট রুল। আর এটা হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি, মানে আর্থিক জরুরি অবস্থা। তো এখানে অ্যান্সার হবে 352। পরের কোশ্চেন, পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না? অর্থ বিল আর্টিকেল, মানি বিল মানে অর্থ বিল, এটা হচ্ছে ধারা 110। প্রথমে প্রেসিডেন্টের পারমিশন নিয়ে লোকসভাতে পেশ করা হয়। ঠিক আছে, তো এখানে অ্যান্সার হবে ভারতের রাষ্ট্রপতি। আর লোকসভাতে পেশ হওয়ার পরে রাজ্যসভা যায়। রাজ্যসভাতে 14 দিন সময় থাকে, তার মধ্যে যদি রাজ্যসভা কোনো রিকমেন্ডেশন বা কিছু চেঞ্জ করার কোনো দেই, চেঞ্জ করতে হবে, এই করতে হবে, তো লোকসভা সেটা মানতেও পারে আবার নাও মানতে পারে। তার মানে রাজ্যসভার উপর এই লোকসভা কিন্তু রাজ্যসভার উপর ডিপেন্ডেন্ট নয়। ঠিক আছে, মানতেও পারে আবার নাও মানতে পারে। কত নাম্বার অ্যামেন্ডমেন্টকে মিনি কনস্টিটিউশন বলা হয়? 42তম অ্যামেন্ডমেন্টকে মিনি কনস্টিটিউশন বলা হয় 1976 সালের। ঠিক আছে, কারণ এখানে একটা হিউজ আমাদের কনস্টিটিউশন একটা হিউজ চেঞ্জ করা হয়েছিল, যেমন সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রেটেড এড হয়েছিল, সেরকম ফান্ডামেন্টাল ডিউটিজ এড হয়েছিল। ফান্ডামেন্টাল ডিউটিজ পার্ট 4A আর পার্ট 4A আর আর্টিকেল 51A। ঠিক আছে, এটা পরীক্ষাতে আছে ফান্ডামেন্টাল ডিউটিজ, বর্তমানে 11টা রয়েছে। আর 61তম অ্যামেন্ডমেন্ট বললাম, ভোটার এজ, এটা বলা হয়নি। তো 89তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003, এখানে ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট অ্যান্ড ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব দুটোকে ভাগ করা হয়, মানে আলাদা আলাদা দুটো বডি করা হয়। একটা যায় 338 আর্টিকেল, আর এটা হচ্ছে 338 আর্টিকেল এ, দুটো আলাদা বডি করা হয়। এবং এদের চেয়ারপারসন এবং ভাইস চেয়ারপারসন থাকে, যারাকে আমাদের প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট করেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবে। আজকের ভিডিওটি এখানেই শেষ। জয় হিন্দ।